ভারতবর্ষের দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত বরাবর অবস্থিত প্রকৃতির জীবন্ত মিউজিয়াম হল এই সুন্দরবন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত পৃথিবীর সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ অরণ্য 1987 খ্রিস্টাব্দে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আনুমানিক 500 প্রজাতির বন্যপ্রাণী রয়েছে এই সুন্দরবনে। তাই ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল সেই অ্যাডভেঞ্চারাস জার্নির সাক্ষী হওয়ার। সম্প্রতি সেই ইচ্ছেই আমার বাস্তব রূপ পেয়েছে। এখন আগস্ট মাসের প্রথম দিক। প্রতি বছর এই সময়টাতেই সুন্দরবনে পালিত হয় ইলিশ উৎসব। কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার পাশাপাশি চলে নাচ গানও। তাই সুন্দরবনের বিচিত্র জীববৈচিত্র্য দেখতে আপনি কিভাবে সুন্দরবন আসবেন, কোন ট্যুর অপারেটরের সাথেই বা আমরা সুন্দরবন ঘুরে দেখেছিলাম, খাওয়া দাওয়ার গুণগত মানই বা কেমন হয়, লঞ্চ, হোটেল বা সাইট সিন এর কেমন ব্যবস্থাই বা রয়েছে সেখানে। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে 2 রাত 3 দিনে পার হেড মাত্র 3600 টাকা থেকে শুরু হওয়া সুন্দরবনের এই কমপ্লিট ট্যুর প্যাকেজ থাকছে এই ভিডিওটায়। চলুন তাহলে অবিলম্বে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের থেকে আমাদের সুন্দরবন যাত্রা শুরু হচ্ছে। 5:25 ব্ল্যাক ডায়মন্ড ধরে হাওড়ায় যাচ্ছি। আজকে হাওড়াতে রাত্রে স্টে করব। কালকের থেকে আমাদের জার্নিটা স্টার্ট হবে। অনেক দিন ধরে ভাবছিলাম আসবো, ফাইনালি হচ্ছে। যা যা হবে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমরা ফাইনালি অবশেষে 2 রাত্রি 3 দিনের জন্য ইলিশ উৎসবে যাচ্ছি। বর্ষাকালে সুন্দরবনের এটা একটা আকর্ষণীয় প্যাকেজ থাকে প্রত্যেক বছরই। আগের বছর থেকেই প্ল্যান করছিলাম যাব বলে, কিন্তু কোনো কারণবশত যাওয়া হয়নি। তাই এবারে প্ল্যান করেই ফেললাম। রবিবারে আমাদের ফেরার আছে, আজকে যাব। সো পুরো জার্নিটা আমাদের সাথে আপনারা এনজয় করুন। সুন্দরবন যাওয়ার জন্য আমাদের ট্রেন ছিল সকাল 7:42-এ শিয়ালদা থেকে ক্যানিং লোকাল। তাই আগের দিন আমরা স্কুল করে দুজনে চলে গেছিলাম হাওড়া। আসানসোল থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে আমরা হাওড়া পৌঁছে হাওড়াতে সেখানেই স্টে করেছিলাম। আমরা যখন হাওড়া পৌঁছাই তখন রাত 10টা। সারাদিন স্কুল করে ট্রেন জার্নি করে দুজনেই খুব ক্লান্ত ছিলাম। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এখন বিছানায় গায়ে এলিয়ে দিতে পারলেই হয়। কাল আবার ভোর ভোর উঠতে হবে। স্টেশন থেকে বেরিয়ে আমরা উবের নিয়ে তাই চললাম হোটেলের উদ্দেশ্যে। কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। গুড মর্নিং। এখন ঘুরিতে বাজছে 6:45। আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে 7:42 ক্যানিং লোকাল ধরবো। ক্যানিং লোকাল ধরে আমরা সুন্দরবন যাব। আজ থেকে আমাদের সুন্দরবনের ট্রিপটা শুরু হচ্ছে। কালকে ভালোই ঘুম হয়েছিল আর এখন পুরো ফ্রেশ লাগছে। আশা করি আপনাদের সামনে সুন্দরবনের পুরো বিবরণটা এবং পুরো ভ্রমণ তথ্যটাই তুলে ধরতে পারবো। তো আমাদের ব্লগ দেখতে থাকুন। একটু ব্রেকফাস্ট করে আমরা এবারে ট্রেনে চাপবো। আমরা শিয়ালদা স্টেশনে তো চলে এলাম। সাউথ লাইনে ট্রেন ধরবো, ক্যানিং লোকাল 7:42-এ আছে। তারপরে আমাদের সুন্দরবনে যাত্রা শুরু হবে ক্যানিং থেকে। প্রচুর লোকজন আছে, মনে হচ্ছে সুন্দরবনে অনেকেই যাচ্ছে। এই টাইমটাই সুন্দরবন যাওয়ার জন্য একদম পারফেক্ট। তো ক্যানিং থেকে আবার সবকিছু জানাবো। ঘড়ি বলছে এখন সকাল 7:40। আমাদের এবারে সুন্দরবন যাত্রা শুরু হতে চলেছে কলকাতার অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদহের দক্ষিণ শাখা থেকে। যেহেতু বেশিরভাগ মানুষই ক্যানিং টু ক্যানিং সুন্দরবন প্যাকেজটি বেশি পছন্দ করে,
তাই আমরাও বেশ কিছু ট্রাভেল এজেন্সির সঙ্গে কল করে শেষমেশ মান্নাদা ট্যুরস অ্যান্ড ট্রাভেল সংস্থাটিকে বেছে নিয়েছিলাম। তারাই জানিয়েছিলেন 7:42 নচেত 8:28 ট্রেনটি আদর্শ হবে ক্যানিং পৌঁছানোর জন্য। তাই 20 টাকা দিয়ে টিকিট কেটে লোকাল ট্রেনে চেপে চললাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। আমরা এইমাত্র নামলাম ক্যানিং স্টেশনে। প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে। এখান থেকে আমরা অটো করে সোনাখালি যাব। আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি মান্নাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তাদের লোকই এখানে রয়েছে, একটু খুঁজে নিতে হবে নিজেদেরকে। আপনারা যারা আসবেন তারা ক্যানিং স্টেশনে নেমে নিজেদের ট্যুর অপারেটরের লোকজনকে খুঁজে নেবেন। ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে টিকিট কাউন্টারের পাশেই সাধারণত থাকে। দীর্ঘ 45 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে। এক্ষেত্রে সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিটের মতো। যে ট্যুর কোম্পানির সঙ্গে আমরা ট্রাভেল করছি তারা আগেই জানিয়েছিলেন তাদের স্টাফ হাতে প্ল্যাকার্ড নিয়ে স্টেশনের বাইরেই অপেক্ষা করবে। দেখলাম বেশ কথা মতোই কাজ। আমরা সহ বাংলার বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় 40 জন পর্যটক মিলে আজ আমরা সফর শুরু করছি মান্নাদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। ওনাদের সুন্দরবন ট্যুর প্যাকেজটি শুরু হচ্ছে মাথাপিছু 3600 টাকা থেকে। সব যাত্রীরা এসে পৌঁছতে অটোতে শুরু হলো আমাদের যাত্রা। সবাই মিলে আমরা রওনা দিলাম সোজা ফেরিঘাটের উদ্দেশ্যে। পথে যেতে যেতে আমাদের ট্রাভেল অর্গানাইজেশনের আমাদের আপ্যায়ন এবং সেই কর্তব্যপরায়ণতা দেখে মনটা প্রথমেই আপ্লুত হলো। রাস্তাতে দেখা মিলল অসীম ছন্দে বয়ে চলা সেই মাতলা নদী। সুন্দরবনে অসংখ্য নদীর মধ্যে মাতলা নদী অন্যতম, যা দক্ষিণ 24 পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ নদী এবং ক্যানিং শহরের পাশ দিয়ে এই নদী বয়ে গেছে। বাঘেদের দেশে যেতে হলে এই নদীই পেরিয়ে যেতে হয়। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল, তাই সুন্দরবনকে বাঘেদের দেশ বলা হয়। সুন্দরবনে আসার জন্য অনেক ট্রাভেল এজেন্সিই রয়েছে। আপনারা যদি ভিডিও দেখেন ইউটিউবে তাহলেই অনেক ট্রাভেল এজেন্সির সন্ধান পাবেন। তবে আমরা এসেছি মান্না ট্যুর ট্রাভেল এজেন্সির সঙ্গে, এবং এই ট্যুর ট্রাভেল এজেন্সি অন্তত 30 বছরের পুরনো এবং তাদের সার্ভিস আমরা যা জেনেছি সত্যিই খুব ভালো। এবার দেখা যাক, অনেক আশা নিয়ে এসেছি কীরকম কী সার্ভিস পাই, পুরোটাই আপনাদের দেখাবো। আর ক্যানিং থেকে সোনাখালি আপনাদের অনেকটাই সময় লাগবে আসতে, প্রায় 45 মিনিটের মতো। সো আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারবেন শিয়ালদা থেকে ট্রেন ধরার, পারলে 7:42 ট্রেনটাই ধরার চেষ্টা করবেন। দীর্ঘ 17 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছলাম সোনাখালি ফেরিঘাটে। বেশ সুন্দরভাবে আমাদের গাইড দাদা এই সোনাখালি ফেরিঘাটে আমাদের পৌঁছে দিলেন। সুন্দরবনে এই সময়টায় ইলিশ উৎসবের জন্য বরাবরই পর্যটকদের ভিড় থাকে। বিশেষ করে যারা প্রকৃতি এবং বন্যপ্রাণী ভালোবাসেন তাদের কাছে সুন্দরবন বরাবরই সবসময় আকর্ষণীয়। ঘাটের কাছে আসতেই আমরা দেখলাম অনেক বোট নোঙর করেছে, তবে একটি মাত্র জেটিঘাট হওয়ায় পর্যটকদের ভিড়টা এখানে তাই অনেকটাই বেশি। আমরা দেখলাম আমাদের বোটের নাম মনোরমা। মজাদার ব্যাপার হলো আগামী 2 দিন সকলেই আমাদের মনোরমা বোটের সদস্য হিসেবেই চিনবে। আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়, বারে বারে। এই যে আমাদের লঞ্চ আসছে এমবি মনোরমা, এই লঞ্চে করেই আমরা যাব। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের লঞ্চ আসছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমাদের লঞ্চ আসছে। সুন্দরবনে এই সময়টায় ইলিশ উৎসবের জন্য বরাবরই পর্যটকদের ভিড় থাকে। বিশেষ করে যারা প্রকৃতি এবং বন্যপ্রাণী ভালোবাসেন তাদের কাছে সুন্দরবন বরাবরই আকর্ষণীয়। নৌকোর ওপরের তলায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সারিবদ্ধভাবে সাজানো চেয়ার,
ও বিভিন্ন সময়ে খাওয়া দাওয়া করার জন্য টেবিলের ব্যবস্থাও। যাবতীয় ব্যাগপত্র নিচের তলায় রেখে উপরের তলায় আসতেই তারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানালেন। ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে আমরা চারপাশের দৃশ্য উপভোগ করতে থাকলাম। আমাদের নৌকোর আশেপাশেই আরও অনেক নৌকোয় তখনও যাত্রীরা সবাই একে একে উঠছে। আস্তে আস্তে সব নৌকোগুলোই ফেরিঘাট ছেড়ে আর কিছুক্ষণের মধ্যেই নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে। আমাদের প্রথম গন্তব্য হবে আজ পাখিরালয়। দেখতেই পাচ্ছেন এইখানটায় লুচি ভাজা হচ্ছে, ব্রেকফাস্টের জন্য সব কিছু তৈরি হচ্ছে। আর ডান দিকে বাথরুম আছে। লঞ্চের একদম নিচের পোর্শনটাতেই রান্নাবান্না করে থাকেন এনারা। আস্তে আস্তে সব প্যাসেঞ্জার উঠছেন, এখনও একটু পরেই আমরা যাত্রা শুরু করব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্টটা এখন মনে হচ্ছে তাড়াতাড়ি দিয়ে দিলেই ভালো হয়। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এই দোতলা বিশিষ্ট নৌকোগুলির নিচের তলায় রয়েছে কিচেন, বিশ্রাম নেবার জায়গা যেখানে পরপর বিছানা করা রয়েছে। এছাড়া মোবাইল চার্জ দেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থাও রয়েছে। আপনারা আপনাদের লাগেজ, ব্যাগপত্র সমস্ত নিচের তলায় রেখে উপরে ফ্রিলি বসতে পারবেন। এছাড়া নৌকোর ইঞ্জিনও নিচে রয়েছে। এছাড়া আছে ওয়াশরুম। আমাদের ডাক পড়ল ব্রেকফাস্টের জন্য। আজ আমাদের প্রথম দিনের ব্রেকফাস্টে রয়েছে গরমাগরম লুচি, ঘুগনি আর মিষ্টি। মান্নাবাবু নিজে দাঁড়িয়ে থেকে আমাদের সবাইকে ব্রেকফাস্ট দিচ্ছিলেন। সুন্দরবন ট্যুর মানেই কিন্তু অ্যাডভেঞ্চারের সাথে সাথে এরকম পেট পুরে খাওয়া দাওয়া। তাই পুরো ট্যুর জুড়ে তার ঝলক কিন্তু আপনারা দেখতেই পাবেন। দুপুরে লাঞ্চের জন্য আমাদের ইলিশ মাছ ভাজা হচ্ছে দেখুন। আর এখানে মাছ ধোয়াধুয়ি চলছে। বাড়ি শেষমেশ বোটে পুজো দেওয়া সম্পন্ন হলে তা রওনা দিল সুন্দরবনের ট্রানজিশন এরিয়ার দিকে, যার অর্থ সাধারণ মানুষ এখানে বাধাহীনভাবে জীবিকা নির্বাহ করতে পারে। আজকের সারাদিনটা আমরা এমনভাবেই সুন্দরবনের লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখব। আগামীকাল যাব সুন্দরবনের সেই গভীর জঙ্গলে। দুপুরে লাঞ্চের জন্য সবজি কাটাকাটি চলছিল জোর কদমে, এবং সামনে দাঁড়িয়ে থেকে আমাদের ট্যুর ম্যানেজার পুরো ব্যাপারটাই তদারকি করছিলেন। ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে আমরা চারপাশের দৃশ্য উপভোগ করতে থাকলাম। আমাদের নৌকোর আশেপাশেই আরও অনেক নৌকোই তখনও যাত্রীরা সবাই একে একে উঠছে। আস্তে আস্তে সব নৌকোগুলোই ফেরিঘাট ছেড়ে আর কিছুক্ষণের মধ্যেই নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে। আমাদের প্রথম গন্তব্য হবে আজ পাখিরালয়। সুন্দরবনে আছে মোট 102টি দ্বীপ, কিন্তু তার মধ্যে শুধুমাত্র 54টি দ্বীপেই মানুষ বসবাস করে, আর বাকি দ্বীপগুলিতে রয়েছে সুন্দরবনের হিংস্র পশু পাখিরা। আমরা সোনাখালি থেকে নেমে লঞ্চ ঘাটে এসে লঞ্চে উঠে পড়েছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এরপর আমরা গোসাবা যাচ্ছি। গোসাবার ওখানে হ্যামিল্টন সাহেবের বাড়ি দেখব।
ব্রেকফাস্ট কমপ্লিট করে গল্প করতে করতে জীবনে প্রথমবারের মতো লক্ষ্য করলাম সেই ম্যানগ্রোভ অরণ্যকে, যার অসাধারণ অভিযোজনগত বৈশিষ্ট্য হল শ্বাসমূল, যে কেবলমাত্র শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মাটি ভেদ করে সোজা আকাশের দিকে সরু সুচালো হয়ে উঠে আসে। কিছুক্ষণ আগে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে, এইবার চলে এসেছে এই যে আমাদের স্ন্যাক্সে আজকে আছে আমুদি মাছ ভাজা। একে একে সবাইকে সার্ভ করে দেওয়া হচ্ছে। স্ন্যাক্সের পর আমাদের সবার জন্য ছিল চায়ের ব্যবস্থাও। এরপর চায়ের কাপে চুমুক দিতে দিতে আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে গোসাবার দিকে। কিছুক্ষণ বোটে থাকায় সবার সাথেই সবার মোটামুটি পরিচয় হয়ে গেছিল, তাই একসাথে সবাই মিলে গল্প আর আড্ডায় সময় কিভাবে কেটে যাচ্ছিল তা আমরা টেরও পেলাম না। চা খেয়ে আমরা এখন বোটের সামনে বসে আছি। বোটের সামনে বসে ভিউটা আরও ভালো এনজয় করা যায়। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি গোসাবার দিকে। গোসাবা একটি নদী বেষ্টিত দ্বীপ, যা মাতলা, বিদ্যাধরী নদী এবং তাদের শাখা নদী দ্বারা বেষ্টিত একটি উপকূলীয় অঞ্চল। একটু পরেই আমরা নেমে পড়ব। সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে অজানা মানুষগুলির সঙ্গে গল্প করতে করতে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের আজকের প্রথম স্পট অর্থাৎ গোসাবায়। এখন 1:30 বাজছে, আমরা এখনও লাঞ্চ করিনি। অ্যাকচুয়ালি এতটাই ওভার ইটিং হয়ে গেছে, লঞ্চে চাপার পর থেকে সব কিছু খাওয়া হয়েছে যে পেট এখনও ভর্তি। একেবারে এখানে গোসাবা ঘুরে আমরা লঞ্চে ফিরবো, তখন লাঞ্চ করব। লঞ্চ থেকে নেমে আমরা একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে আমাদের ট্যুর অপারেটর কাম ট্যুর গাইড রয়েছেন, উনি রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সবাইকে। একটা গ্রুপে যাচ্ছি আমরা, এই যে নীল গেঞ্জি পরা, ইনি আমাদের ট্যুর অপারেটর বা ট্যুর গাইড। বোট থেকে নেমে গোসাবা বাজারের মধ্যে দিয়ে গাইড দাদার পিছু পিছু মাত্র 5 মিনিট হেঁটে আমরা পৌঁছেছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলোয়। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী। ভারতে এসে বাংলার গ্রামীণ ও সামাজিক উন্নয়নে তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এভাবেই হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে 5 মিনিট মতো হেঁটে আমরা পৌঁছেছিলাম বেকন বাংলোতে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা জনপ্রতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন হ্যামিল্টন সাহেবের একজন ঘনিষ্ঠ সহযোগী, আর তাই তারই আমন্ত্রণে 1932 সালে তিনি গোসাবা সফরে এসে 2 দিন এই বেকন বাংলোতেই কাটিয়েছিলেন। পর্যটকদের ভিড় ছাড়া জায়গাটি কিন্তু সত্যি শান্ত এবং মনোরম, তবে পরিচর্যার কিন্তু বেশ অভাব রয়েছে। কাঠের তৈরি সেদিনের সেই স্মৃতিবিজড়িত বেকন বাংলো আজ সুন্দরবনের পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এলাকার স্থানীয় রবীন্দ্র অনুরাগীদের মধ্যে আজও 25শে বৈশাখে জাঁকজমক করে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয়। বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে ওঠে এই এলাকার রবীন্দ্রপ্রেমীরা। সুন্দরবনের মানুষের কাছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত বেকন বাংলো খুব গর্বের। বহু দূর দূরান্তের মানুষ ছুটে আসে এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই বাংলো দেখতে। She
রবীন্দ্রনাথের বিপন্নবাংলা দেখে আমরা সবাই এখন আবার বোটে উঠব। বোট আমাদের জন্য বেশ কিছুটা এগিয়ে এসে অপেক্ষা করায় আমাদের হাঁটতেও হলো অনেকটা কম। বোটে উঠে চেয়ারে বসতেই ওদিক থেকে আওয়াজ এলো লাঞ্চ রেডি। ঘড়ির কাঁটায় তখন 2টো। এতক্ষণ ঘোরাঘুরি করে আমাদের সবারই খিদে পেয়ে গেছিল, তাই আমরা যে যার চেয়ারে বসে লাঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। ওনাদের মধ্যাহ্ন ভোজনে আজকে রয়েছে ভাত, মুগের ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ভোলা মাছের ঝাল, সর্ষে ইলিশ এবং শেষ পাতে আমের চাটনি ও পাঁপড়। আইটেমগুলো রিচ না হয়েও যে এতটা সুস্বাদু হবে তা আমরা ভাবতেও পারি। লাঞ্চ শেষে ফল খেতে খেতে আমরা সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম। এখান থেকে এখন আমাদের সবার নিজের নিজের হোটেলে যাওয়ার পালা। বিকেল 4:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম পাখিরালয় ফেরিঘাট। এইবার এই দ্বীপেই বাকি 2 দিন আমাদের রাত্রি যাপন করতে হবে। যাবতীয় ট্যুরিজমের হোটেল এবং রিসর্টগুলি আপনারা এখানেই দেখতে পাবেন। এই ঘাট থেকে মিনিট 5 হেঁটে আমরা পৌঁছলাম আমাদের হোটেলের সামনে, নাম আপনজন। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে, আপনজন রিসর্ট। এখানেই আমরা থাকবো। প্রচণ্ড গরম লাগছে, পুরো এক্সস্টেড। এখন গিয়ে একটু হোটেলে ফ্রেশ হব, সন্ধ্যে 6টার সময় আবার বেরোবো। এখানে একটা মার্কেট আছে, এই মার্কেটটা একটু ঘুরবো। ছোটোখাটো দোকান রয়েছে, এই জায়গাটা একটু সন্ধ্যেবেলা ঘুরে দেখব। এটা আমাদের রুমের ভেতরের ভিউটা। আমরা এসি রুম বুক করেছিলাম, ডাবল বেডেড। ফ্রেশ হয়ে নিয়েছি, একটু পরে বেরোবো। কাছেই একটু মার্কেট আছে, মার্কেটটা একটু ঘুরবো। তারপরে 6:30টার সময় স্ন্যাক্স দেবে। স্ন্যাক্স খেয়ে 8টা থেকে আবার ঝুমুর নাচ আছে। ঝুমুর নাচ দেখে ডিনার করে আজকে যে যার মতো শুয়ে পড়বো। আবার কালকে বেরোবো। দেখা যাক, তুমি নাচ করবে, আমি ফটো তুলবো। ঠিক আছে, দুজনেই করব। সো যেটা বলছিলাম তোমাদেরকে, আজকে আমরা যে যার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে আবার সকালবেলা বেরোবো। কালকে 2-3টে স্পট আছে আমাদের নিয়ে যাবে বলেছে। এখন বলবো না আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। আমাদের চিকেন পকোড়া আর কফি দিয়ে চলে গেছে সন্ধ্যাবেলা রুমেই। আমরা এই কফি টফি খেয়ে একটু বেরোবার কথা ভাবছি এখন। কি গো, বেরোবে তো এখন নাকি? টায়ার্ড লাগছে, একটু বেরোবো। অনেক কিছু দেখলাম, দোকান আছে, শপিংটা একটু করতেই হবে। সেই শপিং ছাড়া কি হয়? সেই শপিং ছাড়া কি ঘোরা সম্পূর্ণ হয়? ট্যুরটা ইনকমপ্লিট হয়ে যায়। তাহলে আমরা এই চিকেন পকোড়াটা তাড়াতাড়ি শেষ করি, শেষ করে বেরোই। আপনারা দেখতে থাকুন। আমাদের গাইড দাদা আমাদের জানিয়েছিলেন সন্ধ্যে 8টার মধ্যে নিচে নেমে আসতে, তাই সামান্য রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা এই সন্ধ্যেবেলা বেরোলাম, এখন বাজছে 8:45। 8টা থেকে ঝুমুর নাচ আছে। তার আগে একটুখানি এই মার্কেটটা একটুখানি ঘুরবো। ছোট্ট একটু মার্কেট রয়েছে, কয়েকটা দোকান রয়েছে। এটা ঘুরে আমরা ঝুমুর নাচ দেখব। আমাদের ঝুমুর নাচ এই শুরু হবে এখনই, তারই প্রস্তুতি চলছে। রাত্রেবেলা খুব সুন্দর করে সাজিয়েছে এই রিসর্টটা, এবং আমাদের এই রিসর্টটা অনেকটাই বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। ফ্যামিলি নিয়ে যারা আসতে চান তারা সহজেই আসতে পারেন এখানে, খুব অসুবিধা কিছু হবে না। খেয়াঘাট থেকে একদমই কাছে।
এই দেখুন অনেকেই চলে এসছে ঝুমুর নাচ দেখতে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সের পর আমাদের সবার জন্য ছিল আবারও একবার করে চায়ের ব্যবস্থা। তারপর চা খেতে খেতেই দেখলাম শুরু হয়ে গেল সুন্দরবনের ঐতিহ্যবাহী লোকনৃত্য সেই ঝুমুর নাচ। প্রথমে ওনারাই নাচ গান করছিলেন, তবে সময় গড়াতেই একে একে সকলে নাচ গানে মেতে উঠলেন। কয়েকজন তো দর্শকের মধ্যে থেকে উঠে তাদের সঙ্গে পায়ে পাও মেলালেন এবং আমাদের সকলের কাছেই তা হয়ে উঠল এক স্মরণীয় সন্ধ্যা। সুন্দরবনের ঐতিহ্যবাহী লোকনৃত্যের পর আমরা শুনলাম সুন্দরবনের লোকগীতি। সুন্দরবনের লোকগীতিতে রয়েছে বনবিবিকে ঘিরে পালা গান, আদিবাসী সম্প্রদায়ের গান, পরিবেশ এবং সামাজিক আন্দোলনের গান। ঘড়িতে তখন রাত 9:30। আমরা সবাই ডিনার করার জন্য এক জায়গায় জড়ো হয়েছিলাম। আজ আমাদের ডিনারে ছিল ভাত, ডাল, সবজি, স্যালাড আর মাংস। আজ সারাদিন ধরে ভুইভোজটা বেশ দারুণ হলো, তাই এবার একটু রেস্ট নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল ভোরবেলা। আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। এখন ঘড়িতে বাজছে 7টা। এখন আমরা এখান থেকে ফেরিঘাট যাব। সেখান থেকে আজকে আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে ঘোরানোর কথা আছে। একটু ব্রেকফাস্ট করতে হবে, কালকে রাতে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, তাই খিদেও পাচ্ছে। আর লোকজনও বেরিয়েছে রাস্তায়, সবাই ফেরিঘাটের দিকেই যাবে। এখন এই পাখিরালয় থেকে আমরা যাব, সারাদিনটা ঘুরে আবার এই হোটেলেই ফিরবো। তো চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন। সকাল সকাল সবাই নিজেদের হোটেল থেকে বেরিয়ে এখন নিজের ট্যুর অপারেটরদের সঙ্গে সারাদিনটা ঘুরতে বেরিয়েছে। সবাই আমরা এখন ফেরিঘাটের দিকেই যাচ্ছি। আর এখানে সকাল সকালে একদম মার্কেট খুলে গেছে, সবাই বাজারও করছে টুকটাক। আমরাও এই একটু বাজার চত্বরটা ঘুরে নিয়ে ফেরিঘাটের দিকে চলে যাব। আমরা চলেই এসেছি একদম ফেরিঘাটের কাছাকাছি। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এটাই আপনার ফেরিঘাট। এখান থেকে লঞ্চগুলো ছাড়ে সব। সারাদিন ঘুরে আবার এইখানেই ফিরে আসবো। আজকে এখানেই স্টে করবো রাত্রেবেলা। ভোরের আলো ফুটতে না ফুটতেই সকাল 6:30 নাগাদ বেডটি খেয়ে ঘুম ভাঙল আমাদের। সকাল সকাল স্নান সেরে গাইড দাদার পরামর্শ অনুযায়ী সকাল 7টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম জেটি ঘাটে। সকলে দেখলাম ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের সময়। আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে এখন। আজকে দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে থাকছে লুচি, ছোলার ডাল আর ছানার জিলাপি, আর তারপর থাকছে কফির ব্যবস্থা। এটাই হচ্ছে সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ এবং এখান থেকে আগে পারমিশন করিয়ে নিতে হয়। আমাদের ট্যুর অপারেটর আগের দিনই বোটে আমাদের সবার পরিচয়পত্র নিয়ে পারমিশনটা করিয়ে রেখেছিলেন। এই স্পটটা আমরা আগামীকাল দেখব। এই মুহূর্তে আপনাদের একটা লোকেশন যেটা বাদ যাচ্ছে, মানে সন্ধ্যেখালি যেটা এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে ঢোকার রাস্তা। প্রথম এখানে নামলে কি হয়, ল্যান্ডে দাঁড়িয়ে আমরা সমস্ত মানে ডিসক্রিপশনটা দিয়ে দিই। সেক্ষেত্রে আজকের এই পোর্শনটা আপনাদের আগামীকাল করবো বা বিকেলবেলা করতে পারে, কারণ যেহেতু এখন প্রচন্ড ভিড় আছে এই মুহূর্তে। আর এখন নামলে অনেক ফাঁকা। আর একটা জিনিস হচ্ছে, যেহেতু এখন ভাঁটা, এই সময়টা জঙ্গলের মধ্যে দিয়ে গেলে কিছু ওয়াইল্ড লাইফ দেখার ক্ষেত্রে সুবিধা, প্লাস সকাল সকাল ঢুকতে পারলে ওয়াইল্ড লাইফ দেখার চান্সটা বেশি থাকে। যত বেলা হয়ে যাবে না, এই যে এতগুলো ভেসেলগুলো দেখছেন না, সবাই ঢুকে পর। আর আপনি যদি পিছু পিছু চলে যান, গাড়ি পিছু পিছু
কি আর পলিউশন হবে, কিছুই দেখা যাবে না। আর যেহেতু এটা সমস্তটা জলপথে যেতে পারবে, ল্যান্ডওয়েতে একমাত্র 3টে লোকেশনে নামবে, সজনেখালি যেটা ফার্স্ট, সেকেন্ড হচ্ছে সুন্দরনখালি, থার্ড হচ্ছে দোবাঙ্কি। এই 3টে নামার জায়গা। বাদবাকি কিন্তু অন দ্য ওয়ে আমরা ফরেস্টের ভেতর দিয়ে যে খাড়িগুলো আছে প্রেসক্রাইব রুট দিয়ে আমরা কিন্তু যাবো। তো সেই লোকেশনগুলোতে যখন আমরা নামবেন, প্রত্যেকে কিন্তু গ্রুপ একসঙ্গে থাকবেন। আমি নিয়মটা আগে বলে দিই, একসঙ্গে থাকবেন, বাইরে কোনো কিছু। বিশ্বের সবথেকে বড় এই ম্যানগ্রোভ ফরেস্ট, যার বেশিরভাগ অংশটাই বাংলাদেশের আওতায়, অর্থাৎ প্রায় 66% বা 6100 বর্গ কিলোমিটার এরিয়া, এবং বাকি 34% অর্থাৎ 3900 বর্গ কিলোমিটার এরিয়া রয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। বোট এবার এসে থামলো সুধন্যখালিতে। সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্টের পতাকা লাগানো সেই গেটটির নিচ দিয়ে আমরা প্রবেশ করলাম। ভেতরে ঢোকা মাত্রই আমরা বাঁদিক বরাবর দেখতে পেলাম একটি মন্দির, যেখানে মা বনবিবির পূজা অর্চনা হয়। সুন্দরবনের জনজীবন ও সংস্কৃতির সাথে এই লৌকিক দেবী ওতপ্রোতভাবে জড়িত। সুন্দরবনে এই বনবিবির বাহন হলো বাঘ। সুন্দরবনের বাঘকে বলা হয় দক্ষিণ রায়। এই দক্ষিণ রায়ের পুজো করেই বিশ্বাস মতে এখানকার মানুষজন ডিঙি নৌকো নিয়ে বনের গভীরে মাছ ধরতে যায়। সুধন্যখালি ঘুরে আমরা আবার বোটে ফিরে এলাম ব্রেকফাস্টের জন্য। সময় অনেক হয়ে গেছে আর সবারও খিদে পেয়ে গেছিল, তাই আমরা একে একে সবাই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। আমাদের ব্রেকফাস্টে আজকে আছে লুচি, ছোলার ডাল আর ছানার জিলাপি। 10টা বাজছে এখন, আর আমরা ছেড়ে চলে যাচ্ছি সুধন্যখালি। এইবার আমরা যাব দোবাঁকি। সেটা এখান থেকে মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে বলল। এবার আমরা মূল নদী ছেড়ে ছোট খাঁড়িগুলিতে প্রবেশ করছি। মন বলছে এবার কিছু বন্যপ্রাণী দেখা গেলেও যেতে পারে। আমার পাড় ভাঙা এক নদী, আমি নৌকা হতাম যদি, ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে। আমাদের স্ন্যাক্স এখন রেডি হচ্ছে। আজকে দ্বিতীয় দিনের স্ন্যাক্সে থাকছে চিকেন পকোড়া এবং দুপুরবেলা ইলিশ মাছের পাতুরি। এই ইলিশ মাছগুলো এখন রেডি করা হচ্ছে। যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার একটি নিশাচর প্রাণী, তাই দিনের বেলা এদের মুভমেন্টটা অনেকটাই কম থাকে। তাই দিশেহারাভাবে বাঘ ও কুমির খোঁজা চোখগুলি এবার চলে গেল দোবাঁকি ক্যাম্পের দিকে। সুধন্যখালি ক্যাম্প দেখে আমরা চলে এলাম দোবাঁকি ক্যাম্প দেখতে। মোটামুটি আমাদের 1.5 ঘন্টা সময় লাগলো ওখান থেকে এই দোবাঁকি ক্যাম্প আসতে। এই জায়গাটা পুরোপুরি নেট দিয়ে ঘেরা। আমরা মাঝখান দিয়ে যাচ্ছি আর আমাদের নিচে পুরো ম্যানগ্রোভ অরণ্যটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই যে দুদিকে নেট দেওয়া রয়েছে আর দুপাশে নিচে ম্যানগ্রোভ অরণ্য। এই জায়গা পর্যটকদের কাছে বড়ই জনপ্রিয়, আর এর সবথেকে বড় আকর্ষণ হলো এর দীর্ঘ ঝুলন্ত সেতু, যা মাটি থেকে প্রায় 20 ফুট উঁচু এবং প্রায় 496 মিটার লম্বা। সুন্দরবনের সজনেখালিতে অবস্থিত এই দোবাঁকি ক্যাম্প নিঃসন্দেহে সুন্দরবন ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ। দোবাঁকি সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যেখানে রয়েছে দোবাঁকি ওয়াচ টাওয়ার,
এবং ক্যানোপি ওয়াক। সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত এই স্থানটি বন্যপ্রাণী ও প্রকৃতির মনোরম দৃশ্য দেখবার জন্য পর্যটকদের কাছে বরাবরই খুব প্রিয়। এই ক্যাম্প থেকে স্থানীয় বন্যপ্রাণী যেমন চিত্রা হরিণ এবং অন্যান্য জীবজন্তুকে দেখা যায়। আজকে দুপুরে লাঞ্চের জন্য এখন ইলিশ পাতুরি রেডি করা হচ্ছে। দোবাঘি ক্যাম্প পেছনে ফেলে আমরা আবার এগিয়ে চললাম। এই জায়গাটায় নদীর জলের স্রোত একটু বেশি। বোট থেকে আমরা সবাই এদিক ওদিক কোনো বন্যপ্রাণী দেখা যায় কিনা তারই আশায় চেয়েছিলাম। নদীর জলের স্রোতের সাথেই আমরা এখন ভাসতে থাকলাম। ঘড়িতে যখন দুপুর 2টো, আমাদের সবার ডাক পড়ল লাঞ্চের জন্য। আজকে দ্বিতীয় দিনে আমাদের লাঞ্চে আছে ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, গলদা চিংড়ি, ইলিশ মাছের পাতুরি, আমের চাটনি, পাঁপড় আর সবশেষে মিষ্টি। দুপুরে জমিয়ে পেট পুজোর পর দেখলাম আমাদের বোট এসে থামলো একটা অজানা দ্বীপে। গাইড দাদার কাছে শুনলাম কাছেই একটি লোকনাথ মন্দির রয়েছে এবং রয়েছে ভীষণ সুন্দর একটি গ্রাম। শোনা মাত্রই ঠিক করলাম একটু ঘুরে দেখে আসব। যেমন ভাবা তেমন কাজ। সবাই বোট থেকে নেমে দেখতে চললাম লোকনাথ বাবার মন্দির। দুপুরে লাঞ্চ করে আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দির। এখানে অনেকটাই আমাদের হাঁটতে হলো লঞ্চ থেকে। তো এখানে ছোট্ট একটা মন্দির আছে, ভেতরে লোকনাথ বাবার মূর্তি রয়েছে। এই জায়গাটা সত্যি খুব অসাধারণ। চারপাশটা পুরো গ্রাম, আর রোদ এখন নেই, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আসার পথে অনেকগুলো ছোটখাটো আমাদের দোকানও চোখে পড়লো। আমরা লোকনাথ মন্দির দেখে এখন লঞ্চে ফিরে যাব। সেখান থেকে আজকের মতো আমাদের জার্নি শেষ, সুন্দরবনের দ্বিতীয় দিনের। আবার কালকে সকালবেলা 8:30টার সময় বেরোবো। সন্ধ্যাবেলা একটু প্রোগ্রাম আছে, আপনাদেরও দেখাবো, তো দেখতে থাকুন আমাদের সাথে। লাঞ্চের পর বিকেলবেলা আজকে আমাদের দিয়েছিল মৌসম্বি আর শশা। বোটের ধারে বসে সেটাই খেতে খেতে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করছিলাম। জলের সেই উত্তাল ঢেউয়ের পিছুটান কাটিয়ে আমরা আবার আস্তে আস্তে ফিরে চললাম শান্ত নিরিবিলি পাড়ে। ঘড়িতে তখন বিকেল 4টে। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি পাখিরালয় ফেরিঘাটের দিকে। লোকনাথ মন্দির দেখে আমরা এখন হোটেলে ঢুকছি। 4টে বাজছে এখন। আজকে সারাদিনের প্রোগ্রামটা বেশ ক্লান্তই লেগেছে, আর এখন একটু বিশ্রাম করব। বিশ্রাম করে আবার সন্ধ্যেবেলা বেরোবো। সন্ধ্যেবেলা 7টার সময় যথারীতি আমাদের স্ন্যাক্স চলে এসেছিল। আজকে স্ন্যাক্সে ছিল গরম গরম চিকেন পকোড়া আর কফি। আমরা তা এনজয় করে এখন একটু বেরিয়েছি বাজারে। যেহেতু কালই আমরা বাড়ি ফিরে যাচ্ছি, সুন্দরবনের কিছু সুন্দর স্মৃতি নিয়ে যাতে বাড়ি ফিরতে পারি, সেজন্য আজ আরেকবার বাজারে এসেছি। আজও রাত 9টা বাজতেই ডাক পড়লো আমাদের ডিনারের জন্য। আজকে দ্বিতীয় দিনের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর সাথে থাকছে গ্রিন স্যালাড। এনাদের হোটেলের নিচের হলঘরটি বেশ বড়, তাই সকলে মিলে একসঙ্গে বসে বেশ মজা করে খাওয়া যায় সহজে। খাওয়া দাওয়া সেরে আর দেরি না করে আমরা সোজা চলে গেলাম আমাদের রুমে। সকাল সকাল আমরা বেরিয়েছি, লঞ্চে যাচ্ছি এখন। 8:30 বাজছে। আজকে আমাদের সজনেখালি যাওয়ার কথা। এটাই লাস্ট স্পট এইবারের সুন্দরবন ভ্রমণের। তারপরে আমরা ক্যানিং চলে যাব, সেখান থেকে বাড়ি। আজকে এই শেষ দিন সুন্দরবন ভ্রমণের। তো দেখতে থাকুন আমাদের ব্লগটা। কেমন লাগছে আমাদের ব্লগ অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তৃতীয় দিন। আকাশের মুখটা আজ বেশ ভার। এখন ঘড়িতে বাজছে 8:45। আমরা আমাদের রুমকে বিদায় জানিয়ে এখন ফেরিঘাটে চলে এসেছি। আজ আমরা নির্ধারিত সময়ের প্রায় 15 মিনিট আগেই ঘাটে পৌঁছেছি, তাই বেশ কিছুটা অপেক্ষা করার পর আমাদের বোট ছাড়লো। আমরা পাখিরালয় ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি।
লঞ্চে করে। লঞ্চে আমাদের সবাই চলে এসেছে। এখন আমরা যাচ্ছি সজনেখালি ওয়াচ টাওয়ার। এটাই হচ্ছে সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ এবং এখান থেকে আগে পারমিশনটা করিয়ে নিতে হয়। এরপর ফরেস্ট গাইড দাদার পেছন পেছন আমরা ঘুরতে লাগলাম সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যে। সালে সজনেখালিকে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়। প্রায় 363 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গড়ে উঠেছে এই অঞ্চল। সজনেখালিতে আপনার সর্বক্ষণের সঙ্গী গোমর নদী, ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে অজস্র পাখির দেখা মেলে এই পাখিরালয়। তার সঙ্গে দেখা মেলে হরিণ, বুনো শূকর এবং বাঁদর। তবে আপনি ইচ্ছে মতো এই অভয়ারণ্যে ঘুরে বেড়াতে পারবেন না। জঙ্গলের কোর এলাকায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। বাফার এলাকায় যেমন খুশি ঘুরতে পারেন এবং দেখা পেতে পারেন বন্যজন্তুর, কিংবা সজনেখালির ওয়াচ টাওয়ারে বসেও জঙ্গলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। সজনেখালি অভয়ারণ্যেই রয়েছে এই ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, যা সজনেখালি জাদুঘর নামেও পরিচিত। এটি প্রকৃতিপ্রেমী এবং পরিবেশ সচেতনদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে ম্যানগ্রোভ বনের বিভিন্ন দিক সম্পর্কে তথ্যপূর্ণ পোস্টার এবং প্রদর্শনী রয়েছে। এই কেন্দ্রটি দর্শকদের ম্যানগ্রোভ বনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। সজনেখালি পাখিরালয়ে অবস্থিত এই কেন্দ্রটি সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকদের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। এই জায়গাটি সম্পূর্ণ ঘুরে দেখতে আমাদের সময় লাগলো 40 মিনিটের মতো। সজনেখালি ঘুরে এসেই আমরা দেখলাম আজকে দুপুরের মধ্যাহ্নভোজনের প্রস্তুতি চলছে। বিগত 2 দিন ধরে চলে আসা ইলিশের সেই রকমারি আইটেমের মধ্যে আজ দুপুরে হচ্ছে ইলিশ বিরিয়ানি। তারই ব্যবস্থাপনা চলছে বোটের নিচে। সাথে থাকছে চিকেন কষা। বোটে গল্প করতে করতে এদিকে দেখলাম চিকেন রেডি হয়ে গেছে, ওদিকে বিরিয়ানির হাঁড়িও খুলে গেছে। রান্নার দাদারা ইলিশ মাছগুলো আলাদা আলাদা করে তুলে রাখছে। ইলিশের গন্ধে মনটা মাতি, পাতে ভাত আর ইলিশ মাছ, মনে হয় যেন জীবন সাজ। আমরা মান্নাদার ম্যানেজার, আমরা যদি আসতে চান মান্নাদার সঙ্গেই আসবেন, অবশ্য ভালো লাগবে। 365 দিন মান্নাদার সার্ভিস রয়েছে। আমরা মান্না ট্রাভেলস থেকে আমাদের রান্নাবান্না, আমাদের আতিথ্যতা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা বাইরে গিয়ে বলবেন, মান্নাদার কোথাও বলবেন, যদি কোনো খামতি থাকে সেটাও বলবেন। ভালো লেগেছে সবার সাথে। আমরা সবাই মিলে এখানে সুন্দরবনে ঘুরলাম, জলের উপর দিয়ে যাচ্ছি। এটা একটা নতুন রকম এক্সপিরিয়েন্স। আর মান্নাদার ট্রাভেলের সঙ্গে এসছি যে সেখানে খাওয়া দাওয়ার ভীষণ ভালো, মানে বলা মানে ভাষা নেই। আর সুন্দর লেগেছে স্টাফেরা যারা ছিল, অসাধারণ ভালো খাবার দাবার। এখানে যারা লঞ্চে আছে তারাও ভীষণ, তাদের হসপিটালিটি ব্যাপারটা হচ্ছে আমরা এখন যারা সবাই মিলে আছে একটা ফ্যামিলির মতন হয়ে গেছে, ভালো লাগে। হ্যাঁ, হোটেলটাও ভালো ছিল বেশ। আর আমাদের ঝুমুর ডান্স দেখানো হয়েছে, ওখানে আমরা নিজেরাই সবাই মিলে আনন্দ করেছি, নেচে নিজেরাই ঝুমুর নাচ করে ফেলেছি, ভালো লেগেছে। তাহলে আগামী দিনে আসবেন তো মান্নাদার সঙ্গে? আবার আসলে আবার এখানেই কন্ট্যাক্ট করব।
মান্নাদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে যে গ্রুপটা অর্গানাইজ করা হয়েছিল, তাদের মধ্যে মনোরমা যে বোর্ডটা, সেটার আমরা সকলেই এই কদিন ধরে একটা পরিবারের মতো করেছিলাম এবং দেখতে পাচ্ছেন সকলকে আপনারা ক্যামেরায়। তো আমরা প্রত্যেকে প্রচুর এনজয় করেছি এই 3টে দিন। হয়তো আমরা বাঘ দেখতে পাইনি, তবে আমরা দেখেছি গোসাপ এবং হরিণ আর কিছু কিছু পাখি। আর এইবার আমাদের সকলেরই সময় হয়েছে বাড়িতে, মানে নিজের কাজের জায়গায় ফিরে যাওয়া এবং কাজটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করা। তবে সুন্দরবনের এই স্মৃতিটাও আমাদের সাথে থেকে যাবে আমাদের শেষ জীবন পর্যন্ত।